তোমরা কম বেশি সকলেই হয়তো শুনেছ যে মৃত্যুর পর যতক্ষণ সেই লাশটাকে দাহ না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই খাট ছুঁয়ে থাকতে হয় বা মরাটা যেখানে আছে তাকে ছুঁয়ে রাখতে হয়। কিন্তু তোমরা হয়তো জানো না যে এটার যদি নেগলিজেন্সি হয় বা কেউ যদি সেই খাট না ছুঁয়ে থাকে তাহলে তার কি পরিণতি হতে পারে তোমরা হয়তো জানো না। আজকে আমরা সেই নিয়ে একটা এপিসোড সাজিয়েছি। আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছ মরার খাট ছুঁয়ে না রাখলে কি হতে পারে। এমন ঘটনা শুনে তোমাদের পিলে শুদ্ধে চমকে যাবে। আজকে তোমরা সেরকমই একটা ঘটনা শুনতে চলেছ, তাই বলবো চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও, এমন একটা স্পেস বেছে নাও যেখানে তোমাদের কেউ ডিস্টার্ব করবে না এবং তোমরা ভয় কম পাবে। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা পাড়ি দিচ্ছি ভূতের রাজ্যে। হ্যাঁ দিদি। হ্যাঁ ভাই বলো। এই তো, আচ্ছা, যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে আগের এপিসোডে তুমি যখন শুনিয়েছিলে সবাইকে তোমার লাইফের যে এক্সপিরিয়েন্স, খুবই দুঃখজনক একটা এক্সপিরিয়েন্স, তো সেইখানে তুমি বলেছিলে তোমার মেয়ের সাথেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল তার জন্মের পর থেকে শুরু করে আর কি। তো কি ঘটেছিল সেটা আমি বলে এখনই স্পয়লার দিচ্ছি না কাউকে। তো তুমি তোমার যে মেয়ের ঘটনাটা তুমি বলেছিলে সেটা তুমি একদম প্রথম থেকে শুরু করো, কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, ঠিক আছে? আমি বলছি যে আমি তো আমার মায়ের সাথে থাকি, প্রথমেই বলেছি পড়াশোনা করতাম সেইখানে, তারপরে পড়তে পড়তে যখন আমি আর কি কলেজে পড়ি তা আমার মায়ের সাথে আমি একা থাকতাম বলে মা যদি ডিউটি যেত তাহলে খুব সমস্যা হয়ে যেত যে আমাকে কার কাছে রাখবে। ওই জন্য আমার মা তখন একটা ছেলেকে দেখে বিয়ে দিয়ে দেয়। মানে তার বাড়ির থেকে তার আমি যেহেতু শহরের মেয়ে আর ওরা যেহেতু গ্রামের দিকের, ওই জন্য ওদের পছন্দ নয় যে আমি হাওড়া শহরের মেয়ে, আমি তখন বারুইপুরে থাকলেও কি হবে, কিন্তু ওদের পছন্দ ছিল না। কিন্তু ওর দিদি জামাইবাবুকে বলে ও যাই হোক ও আমাকে বিয়ে করে। তা বিয়ে হওয়ার পরে আমি ওদের বাড়িতে মাঝে মধ্যে যেতাম, কিন্তু ওদের বাড়িতে আমি সবসময় থাকতে পারতাম না। কেন কি, যেহেতু ওরা চাইতো না যে আমি ওখানে থাকি, বা ওরা মনে করছিল যে ছেলে কেন বিয়ে করেছে, বিয়ে না করলেই ভালো হয়। তাই জন্য সবসময় আমার একটা খারাপ করার জন্য ওদের একটা প্রবণতা থাকতো, ওরা বিভিন্ন জায়গায় যেত যে গিয়ে আমি ব্ল্যাকমেল খারাপ বলতে, হ্যাঁ ওইসব টাইপের খারাপ, এইরকম হ্যাঁ ওদের মধ্যে এই প্রবণতাটাই ছিল যে ছেলে তো বিয়ে করে নিয়েছে, এখন তার কোনো কিছু করার নেই, কিন্তু মেয়েটাকে কি করে এই জীবনটা থেকে কি করে হাঁটানো যায়, আমার ছেলের লাইফ থেকে কি করে, বউকে কি করে এই করা যায়। তো দেখো আমার তো কম বয়সে বিয়ে হয়েছে, আমি তখন তো অত কিছু তো বুঝি না আর কি। হ্যাঁ, হঠাৎ করেই আমার তো বিয়ের পরে তখন আমার বাচ্চা পেটে আসে, ঠিক আছে। এবারে যখন 5 মাস যখন বয়স, তখন আমার যখন বাচ্চা পেটের যখন 5 মাস যখন হয়েছে, তখন ওদের বাড়িতে আমার মা জামা কাপড় অনেক কিছু দিয়ে ওদের বাড়িতে আমাকে ওদের বাড়ির লোকেদের জন্য জামা কাপড় টাপড় দিয়ে সবকিছু দিয়ে পাঠালো। আর আমিও তখন গেলাম ওদের বাড়িতে। এবারে যাওয়ার সময় তখন ওদের কেউ একটা মারা গেছিল, সেটা মারা গেছিল বলে সেখানে ওদের অসুখ ছিল। আর তুমি জানো আর কি যে অসৎ হোক বা কোনো কিছু হোক, তার মধ্যে কোনো পুজো আচ্ছা যেমন করা যায় না, সেরকম ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রসেস বা প্রথাগুলো কিন্তু করা যায় না। আর তখন ওই জন্য ওরা আমাকে 4 দিন ধরে থাকালো, খাচ্ছি যাচ্ছি ওদের ওখানে সবই ঠিক আছে, তার মধ্যে তো প্রচুর অশান্তি করেছে। কিন্তু ওরা চাইলো যে ওই 4 দিনের পরেও যাতে আমি থাকি ওদের বাড়িতে, আমি যাতে থেকে যাই ওদের বাড়িতে ওখানে। যে কিন্তু আমি তার আগের থেকেই আমি ঠাকুরের অনেক মন্ত্রতন্ত্র পাঠ, যেমন দুর্গা স্তব যে স্তোত্রম যেগুলো দুর্গা পুজোর সময় পড়ে, ওইগুলো আমি প্রতিনিয়ত প্রতিদিন আমি পাঠ করতাম। এইটা আমার এক মামা বলেছিলেন যে তুই যদি পাঠ করিস তাহলে তুই দেখবি যে অনেক কিছু আগের থেকে ফিল করতে পারবি, অনেক কিছু বুঝতে পারবি, যে কোনো কিছু যদি তোর সাথে খারাপ হতে চলে, যে মন্ত্রের তো একটা শক্তি আছে, এটা পাঠ করলে তুই বুঝতে পারবি, খারাপগুলো হবে না, তোর সাথে বিপদ আপদ কেটে যাবে, এবং যদি কোনো কিছু খারাপ হওয়ার হয় তাহলে তুই বুঝতে পারবি। তো সেই দিন যখন 4টে দিন যখন পেরিয়ে গেছে,
তখন বারবারই আমাকে মনের থেকে মানে ঠাকুর জানান দিচ্ছে, বারবার বলছে তুই এখানে থাকিস না, তুই চলে যা, তুই চলে যা, তোর আর তোর মেয়েকে বাঁচতে থেকে, তোর মানে তোর পেটে যে বাচ্চা যে বাঁচতে গেলে তোকে চলে যেতে হবে, তুই চলে যা। এরকম বারবার মনে হচ্ছে। আমি তখন ওকে বললাম যে না, আমি আজকে আমি আর থাকবো না, আমি বাপের বাড়িতে যাব, আমি এখন আর আমি থাকবো না, হ্যাঁ আমি এখন চলে যাব। তা আমি তখন ব্যাক করলাম সেদিনকারে। তা এইরকম সময়ে ও তো আমার শ্বশুরবাড়ির থেকে আমার কোনো কিছু খারাপ করতে পারলো না। এমনকি যে মেয়েদের যে স্বাদ দেওয়ার হয়, একটা হলো বাপের বাড়ির থেকে আর একটা হলো শ্বশুর বাড়ির থেকে, ওরা শ্বশুর বাড়ির থেকে স্বাদও দেয়নি, এটা সত্তর আশ পর্যন্ত কিছু দেয়নি। যা কিছু স্বাদ দেওয়া যা কিছু হয়েছে সব আমার মা দিয়েছে, মা খরচ করে দিয়েছে, দুবার যেটা দিতে হয়, তো ওরা কিচ্ছু করেনি। তা এইরকম হতে হতে 9 মাস 5 দিনে তো ডাক্তার ডেট দেয়। সেইরকম সময় আমি তো নার্সিং হোমে ভর্তি হলাম। যে ডেট দিয়েছিল তার থেকে আরো 4টে দিন পরে আমার কি বেবি হলো, মানে আমার মেয়ে হলো। এবারে মেয়ে হওয়ার পরে যারা একদম কেউ আমাকে কোনো কিছু দেয়নি এবং দেখতে আসেনি, স্বাদও দেয়নি, তারা আমার মেয়ে হওয়ার পরে 3 দিনের মাথায় আমার মানে আমার 2 ননদ আর বড় ননদ আর বড় ননদের বর ওরা মানে চলে আসলো। হ্যাঁ, তার আগে একটা অমাবস্যা ছিল, অমাবস্যার সময় ওরা ওই ক্ষতিটা করলো, ওই ক্ষতিটা করে গিয়ে মানে ওরা ক্ষতির জিনিসটা নিয়ে চলে এলো। আমি তো সেটা বুঝলাম, সেটা যা বুঝলাম সেটা পরে বুঝলাম আর কি। তা যখন ওরা এলো তখন ওরা একটা হরলিক্স নিয়ে এসছে আমার জন্য, বলছে যে এই হরলিক্সটা খাওয়ার জন্য দিয়ে গেলাম। আর ওরা আমার বাচ্চাকে আর কি ধরতে চেয়েছিল। তা আমি বললাম যে না, তোমরা এই তো 3 দিনের বাচ্চা, আর ডাক্তার তো বলেছে বাইরের থেকে কেউ আসলে ধরতে না, তোমরা ধরো না। অনেকবার ধরে চেষ্টা করেছিল ওরা ধরার, কিন্তু আমি ওদেরকে ছুটে দিইনি, এই সেই বলে কাটিয়েছি। কিন্তু আমার ননদ যখন আমার হাজবেন্ডের সাথে ওরা যখন চলে গেল দেখা করে যথারীতি, তখন আমার মাও দেখলো আর আমিও দেখলাম যে আমাদের যে বেডটা, আমার বাচ্চা নিয়ে যে বেডে থাকি, বেডের উপর একটা আলপিন পড়ে আছে। আর তারপরে ও চলে যাওয়ার সাথে সাথে আমার মেয়ে তুমুল জ্বর আরম্ভ হয়েছে, ওই 3 দিনের বাচ্চা তুমুল জ্বর। আর আমি যে নার্সিং হোমে ছিলাম ওইটা হলো কলকাতার একটা নাম করা লেডি রাফিন নার্সিং হোম, ওইখানেতে ছিলাম। হ্যাঁ, আর একদিন ধরে মানে ওখানে ওখানে যারা আর কি ভর্তি হয় তাকে হলো মানে বাড়ির যারা থাকে তাদের কাউকে যে কোনো একজনকে করে থাকতে দেয় ওইখানে। আমার মা তো আমার সাথে ছিল, কিন্তু আমার মা মানে যখন রাতের বেলা হয়েছিল তখন কোনো কারণে একটুখানি বেরিয়েছিল, আর বেরোনোর ফলে তারপরে আমার মেয়ের এত জ্বর হয়েছে। আর পাশাপাশিও আমরা তখন কেবিন ছিল না, পাশাপাশি আরো 2-3 জন ছিল, এরকম সকলের এরকম মানে মা আর বাচ্চা সমেত রয়েছে। এবারে কেউ তখন ফ্যান চালাচ্ছে, ওই অত জ্বরের মধ্যে আমার মেয়ে তো কাঁদছে, চিৎকার করছে, আর আমি মেয়েকে বুঝতে পারছি না, মানে জ্বরটা যতই ওষুধ খাক না কেন, ওষুধ ডাক্তার দিয়ে যাচ্ছে, কমছে না জ্বরটা। তো তারপরে যাই হোক, তুমি জানো যে যদি সিজারে হয়েছে আমার বাচ্চা, তাহলে সিজারে হলে 8-9 দিন পর্যন্ত রাখে নার্সিং হোমে, তারপরে তো ওই সেলাইটা কাটে, তারপরে সেলাই কেটে যখন বাড়িতে যখন এলাম, তারপরে আমার মেয়ে এইরকম কি করতো, আমার মেয়ে মানে যে ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে মানে বুকের দুধ খাওয়ার ক্ষেত্রে ও খেতে চাইতো না কিচ্ছু, ও খাবে না, ও সারাটা দিন ধরে মানে ও ঘুমিয়ে থাকবে আর ও রাতের বেলায় ও জেগে থাকবে, এইরকম করতো। আমি মেয়েকে খাওয়াতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, তখন কি করব আমি মনে করলাম যে ওই যে হোমিওপ্যাথিক ওষুধ যে ড্রপার আছে, তখন বাচ্চাদের যে বেবিদের যে গুঁড়ো দুধ যে বাইরে যে বেবি মিল্ক যে পাওয়া যায় ওইগুলো কিনে আনতাম, ওইগুলো কিনে এনে গরম জলে গুলে ওইগুলো ড্রপারে করে খাওয়াবার চেষ্টা করতাম, ওইরকম করে খাওয়াতাম। আর একদিন দেখি যে আমার বাচ্চার কিচ্ছুই খেতে চাইছে না, একদম মানে ঝিমিয়ে যাচ্ছে, একদম নিস্তেজ হয়ে গেছে। আমরা তো তখন বুঝিনি যে আমার বাচ্চাটার সাথে কিছু হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোক কিছু করে দিয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে। আমি তখন যথারীতি মানে যেই রকম অবস্থায় ছিলাম সেই রকম অবস্থাতে মানে হাউস কোট পরা ছিল, একটা পাশের বাড়ির থেকে ওইরকম অবস্থাতে একটা অন্য গায়ে দিয়ে ভ্যান ডেকে নিয়ে আমি
আমার মেয়েকে নিয়ে আমাদের এই সামনে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট, ওনার কাছে দেখাতে নিয়ে গেলাম। তিনিও অনেক রকমের ওষুধপত্র দিলেন, ওষুধপত্র খাওয়ালাম, তাতে করে তো মেয়ের কোনো কিছু রেসপন্স খুব একটা হচ্ছে বলে হলো না। তখন আমার যিনি মামা দাদু ছিলেন ওনাকে ডাকা হলো, আমার মা ডাকলো। উনি একটা ভালো একটা ঠাকুর বাড়ি চিনতেন, উনি সেই ঠাকুর বাড়িতে ওখানে গিয়ে সবকিছু বলে আর মেয়ের নাম টাম বলে সবকিছু বলে তারপরেতে জল পড়া আর তেল পড়া নিয়ে এলো। ওই জল পড়া তেল পড়া খেয়ে তবে আমার মেয়ের খানিকটা মেয়েটা মানে স্থিত হলো, সুস্থ হলো তবে। আর আমার মেয়ের ওই রকম খারাপ করেছিল বলে আমার মেয়ের 28টা দিন মানে পটি বন্ধ ছিল, একদম 28 দিন ধরে। 28 দিন মানে আমাদের বড়দের বা কি হবে, বাচ্চাদের কি হবে, 2-3 দিন যদি পটি না হয় তাহলে সে খাবেও বা কি করে, আর তার তো শরীরে একটা খুব কষ্ট হবে। 28টা দিন ডাক্তারে বলে যে বাচ্চারা যদি পটি না করে তাহলে কি পানের বোটা, মধু, অমুক তমুক ওইসব দিয়ে বলে যে ওই জায়গাটাতে দিয়ে তাহলে ও পটি করতে পারবে, বা পটি হওয়ার জন্য ওষুধ দিয়েছে, সেটাও আমি ওকে খাইয়েছিলাম। ও তো কিচ্ছু হয়নি, ওই জল তেল পড়া ওইটা খাওয়ানোর পরে তবে ও পটি করলো, মানে তবে ও মানে নিস্তেজ হওয়ার থেকে ও তবেও ঠিক হলো। মানে এমনই ক্ষতি করেছে যে কনস্টিপেশন করিয়ে দিয়েছে একটা বাচ্চা। 28টা দিন ও পটি করেছিল সমস্যা হওয়ার কারণে। তো এইরকম গেল, এইরকম যেতে যেতে আমার মেয়ে তো ওইরকম ব্রেস্ট ফিডিং তো করে না, আর ও ওইরকম ওকে এমনি তোলা দুধই আমি খাওয়াতাম। ওইরকম করে করে ও যখন 1 বছর যখন বয়স হতে যায় তখন ও ধীরে ধীরে ও খেতে আরম্ভ করলো, মানে ওই একটা বলে বিস্কুট, চিপস, একটু সন্দেশ, ওইরকম ও খেতে আরম্ভ করলো। তাই বললাম ঠিক আছে, তাহলে এখন যখন শক্ত খাবার খেতে পারছে ভালো। কিন্তু এইটা ভাবা বেশি দিন স্থায়ী হলো না আমার জন্য। তা আমার হাজবেন্ড কি করেছিল, ও কোন সময় জন্মেছে, ওর নাম কি রেখেছি, ও কত টাইম কি, ওর কি রাশি কি গণ সবকিছু মেনশন করে ওর মা বাবার কাছে ও লিখে দিল, সবকিছু লিখে দিল ননদদের কাছে। এবারে ওইটা বুঝতে পারলো, বুঝতে পেরে ওর নামে দূরের থেকে আর একটা খারাপ করলো। কি খারাপ করলো যে ও যে শক্ত খাবারগুলো যে খাচ্ছিল, ও শক্ত খাবারগুলো খাওয়া ও বন্ধ করে দিল। বন্ধ করে দিতে ওকে আমার কি করতে হলো আমি তো বুঝতে পারছি না যে ও কেন খাচ্ছে না। ওর জন্য গরুর দুধ রাখতাম, তারপরে পিডিয়া টোটাল বলে না, পিডিয়াশিওর, এইগুলো সমস্ত কিছু। তারপরে ধরো জুনিয়র হরলিক্স, জুনিয়র কমপ্লান, বর্নভিটা, কিচ্ছু বাদ রাখিনি। মানে একটা বাচ্চাকে কফি খাওয়ানো উচিত না, কিন্তু ওকে দুধের সাথে তো কিছু খাওয়াতে হবে। একটু কফি দুধের সাথে মিশিয়েও মানে খাইয়ে দিচ্ছি, কখনো ছাতু গুলে খাওয়াচ্ছি, কখনো মানে ওই যে ডেয়ারি মিল্ক যে চকলেট গুলো হয়, ক্যাডবেরি গুলো যেগুলো হয় ওগুলো দুধের সাথে গুলিয়ে খাওয়াচ্ছি। ডালিয়া বিভিন্ন সবজির সাথে করে ডালিয়ার খিচুড়ি, ওই খিচুড়ি খাওয়াতে গেলে ওকে কিভাবে খাওয়াতে হতো, একটু বড় গোল ছাঁকনি, ওই ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে সেইটা পড়তো, ওই যেই রকম মানে ঘন ঘন মতন তরল, তার সাথে একটু গরম জল মিশিয়ে আর তার মধ্যে ঝিনুকে করে, আর ওকে এমন করেছিল যে ও একদম কিছু খাবে না। মানে একটা বাচ্চা যদি কিছু না খায়, তরল পদার্থ না খায়, তাকে আমি কি করে বাঁচাবো বলো? মানে এত কষ্ট তো, বুকে পাথর চাপা দিয়ে রেখে, মানে সেই উঁচু যে কোলবালিশ হয় ওখানে ওকে মাথাটা ওরম ভাবে ধরে রেখে, আর ও দুটো ঘাড়ের কাছ থেকে আমার দুটো পা রেখে ওকে ওইরকম ভাবে ঢকঢক করে মানে ঝিনুকে করে দিতাম, আর কাঁদতো আর গিলতো খাবার, বুঝতে পেরেছো? মা হয়ে মানে বুকে পাথর চাপা রেখে এভাবে মন শক্ত করে এভাবে মেয়েটাকে আমি কি করে বাঁচাবো, আমি মানুষ করবো কি করে? আচ্ছা, মেইনলি বুঝলে কবে যে এগুলো সেই কারণেই হচ্ছে? হ্যাঁ, সে কারণ হয়েছে। এবারে আমার তো তখন তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মেয়েটা তো বড় হয়ে যাচ্ছে, কিছু তো খাচ্ছে না, আমিও খেতে পাচ্ছি না, ওর কারণে আমারও শরীর খারাপ হচ্ছে। আমি কি করব তখন? আমি অনেকবার ঠাকুরকে ডাকতাম মনে মনে যে ঠাকুর কিছু একটা আমাকে কোনো একটা আশার আলো দেখাও, যে আমার মেয়েটাকে আমি এটা ঠিক করতে পারি, তখন হ্যাঁ পথ দেখাও, কিছু একটা পথ দেখাও, আর মেয়েটাকে যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে যাতে আনতে পারি। অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার কিছু করতে পারেনি। আমার হাজবেন্ড বলেছে তোমার দোষ, অঙ্গনারীতে নিয়ে যাও, 5 জন বাচ্চার মধ্যে রাখো, সেখানেও নিয়ে গেছে, সবাই আমাকে দোষ দিয়েছে, কেউ আমায় দোষ দিতে ছাড়েনি। আমি নিয়ে গেছি সেখানে, কিন্তু মেয়ে তবুও খায় না, মুখে মানে শক্ত খাবার দিলে মেয়ে ফেলে দেয়। এইবারে আমি তখন
টিভিতে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাই দেখছিলাম। অনেক দিন অনেকে বসে, অনেকে ঠাকুর বাড়ির অনেক কিছু, অনেকে তান্ত্রিক বা অনেকে ভালো কিছু করে বসে। দেখে আমি আমার মেয়েকে নিয়ে, আমি সেই জায়গায় দিন মাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি গেলাম। আমি বললাম যে আমার মেয়ের এরকম এরকম প্রবলেম, মেয়ে খেতে পারে না, এরকম সমস্যা রয়েছে। উনি বললেন যে হ্যাঁ আমি ঠিক করে দেবো, এই টাকা লাগবে। যা টাকা উনি ডিমান্ড করলেন আমি সেই টাকা দিলাম। উনি তারপরের দিন উনি বললেন যে আমি মাদুলি বানিয়ে দেবো। উনি মাদুলি তৈরি করে দিলেন। আর আমি সেই মাদুলিগুলো মানে যা এনেছিলাম আমি ওখান থেকে, আমি সেই মাদুলিটা আমার মেয়েকে পরালাম। মেয়েকে পরানোর পরে আমার মেয়ে যে গোলা গোলা যে খাবার খেত, সেই গোলা খাবার খাওয়াও মেয়ে বন্ধ করে দিল। মানে আমার মেয়ের ধুম জ্বর চলে এলো। এমনই আমার মেয়ের ধুম জ্বর চলে এসছে যে আমার মেয়ে মানে গোলা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার মেয়ের শরীর অসুস্থ হতে শুরু করলো। আমি তখন এইটা করলাম যে আমি ভয় পেয়ে আমি মাদুলি খুলে আমি ছুঁড়ে ফেলে দিই। আমি মাদুলি ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে মেয়েকে এমনি যে নর্মাল ওষুধ খাওয়ানো, জ্বরের ওষুধ খাওয়ালাম। তারপরে একদিন পরে আমার মেয়ের জ্বর ঠিক হয়ে গেল। আস্তে আস্তে আমার মেয়ে যেরকম গোলা খাবার খেত ওই রকম গোলা খাবার খেতে আরম্ভ করলো। তা আমি ভাবলাম যে এখানে তো কাজ হলো না, আমি তাহলে আবার কোথায় যাব, কোথায় গিয়ে আমার মেয়েকে ঠিক করব। তখন আমি আবার ওই চ্যানেলে দেখতে আরম্ভ করলাম যে কে ভালো হয়, কে সঠিক মানুষ হয়, কোথায় আমি সঠিক মানুষের কাছে যেতে পারবো। আমি ওরকম দেখতে আরম্ভ করলাম। দেখতে দেখতে একদিন আমি দেখলাম যে দমদমে প্রাইভেট রোডে ওই দাদাটা বসেন। উনি হলেন অঘোরী, উনি তন্ত্র সাধনা করতেন। হ্যাঁ, তা উনি ওখানে যাই হোক, ওখানে আনন্দময়ী মায়ের মন্দির রয়েছে, আর গুরু গোরক্ষনাথজি রয়েছে, শিব ঠাকুর রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। তা ওনার সাথে গিয়ে ওনাকে ফোন করে ওনার চেম্বারে গিয়ে দেখা করলাম, ওনার সাথে কথাবার্তা বললাম। তারপরে উনি একদিন রবিবার দিনে উনি অনেক কিছু ধরো ফল ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতি অনেক কিছু নিয়ে যেতে বললেন। ওনাদের ওইসব জায়গায় যেতে গেলে কিন্তু মদের বোতলও নিয়ে যেতে হয়, জানো তো। লোকে ভাববে যে কি, কিন্তু মদের বোতলও নিয়ে যেতে হয়। বলে যে ছোট ছোট সেই নিপ হতো না তখন, সেই সবও নিয়ে যেতে হয়েছিল মেয়েকে ঠিক করাতে নিয়ে গিয়ে। তখন উনি বসালেন ওইখানে, মেয়েকে পুজোর জায়গায় বসালো। পুজোর জায়গায় বসিয়ে আর তখন ওইগুলো সব যজ্ঞের মধ্যে আহুতি দিতে হলো। উনি তারপরে আর ওনাদের সেই বলে যজ্ঞ করার পরে যেটা থাকে ওইটাকে বলে ভভূত বলে, ওই ভভূত দিলেন, জল পড়া দিলেন, ওই সমস্ত কিছু দিল। তারপরে ওকে তারপরে একটা ল্যাংচা খেতে দিল। ফার্স্টে বললো কি যে দেখ তো মনে এটা খেয়ে, ও খেলো ওইটা। সেই ও খাওয়াটা আরম্ভ করলো। তখন আমার মেয়ে ঠিক হলো। আমি তখন দাদাটাকে জিজ্ঞেস করলাম, আমি ওকে দাদাই বলতাম ওনাকে, যে দাদা আমার মেয়ের তাহলে কি হয়েছিল? তখন বলছে যে তোর শ্বশুর বাড়ির থেকে জিন দিয়ে ক্ষতি করে রেখেছিল, তোর মেয়ে হওয়ার পরে যখন সবকিছু নামধাম লিখে নিয়ে গেছিল তখন এরকম খারাপ করেছিল। আর প্রথম থেকেই খারাপটা ছিল, ওই জন্য ও খেতে পারতো না। ও তো বড় হয়ে যাচ্ছে, ওর তো খাবার ইচ্ছা হতো, কিন্তু ও যা কিছু খাবার খেতে চাইতো ওকে খেতে দিত না, আর খেতে দিত না, ও মুখ থেকে ফেলে দিত। তাই এইটা যে করেছে, আমি তো খাওয়াটা তো ঠিক করে দিলাম, কিন্তু আরেকটা কাজও তোর করতে হবে। ওকে আরেকবার এনে ওকে এখানে ওকে হাবান, ওরা বলে হাবান করা বলে, হ্যাঁ, এই হাবানে ওকে বসাতে হবে। ওই হাবানেতে বসালে, মানে আমরা বাংলায় বলি যজ্ঞ করা বা পুজো পাঠ করা, ওরা বলে হাবান করা বলে। তো ওইটাতে বসাতে হবে, তাহলে নাহলে দেখবি তোর মেয়ে এরকম পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবে না। তারপরে ও একটুখানি জেদ করবে, রাগ করবে, উৎপাত করবে, এরকম করবে, দুষ্টুমি করবে। আমাকে সেইটার জন্য আমি টাকা পয়সা দিয়ে রেখেছি ওনার কাছে। আরেকটা সেটিং করাতে হবে, ওকে নিয়ে যাওয়া হয়নি, আরেকবার ওকে নিয়ে যেতে হবে। তো এইরকমটা ছিল, মানে দিন দিয়ে ক্ষতি করেছিল বলে আমার মেয়েটা মানে পুরো, মানে একটা বাচ্চাকে পুরো খাওয়াই শেষ করে দিয়েছে। যে তাহলে আমি তাকে বাঁচাবো, পরে সে যদি খেতে না পারে। তো এইটা ঠিক করাতে হয়েছে, আরেকটা এটা ঠিক করাতে হবে। হ্যাঁ, অবস্থা মাইরি মানুষ এইরকম, মানে বউকে বাচ্চাকে মারবে কিভাবে? গুলি করলে, কোনো কিছু করলে, পুড়িয়ে মারলে, তাহলে তো ওদের ফাঁসি হবে, জেল হবে। তো এইটা শর্টকাট ওদের জন্য, কেউ বুঝতে পারবে না, এগুলো আইনের চোখে ধরা পড়বে না। ঠিক আছে, বুঝেছি, সে তো বুঝেছি।
হ্যাঁ মানে বাচ্চার সাথে কি করে করতে পারে, আমি এটাই জাস্ট শুনে অবাক। তাদের মনুষ্যত্ব নেই না, তারা বাচ্চা বড় এইটা কোনো কিছু না, তারা খালি বোঝে যে টাকার ঈর্ষা হিংসা এরম করে, মানে কেন বিয়ে করেছে, ভাই সম্পত্তিটা দলে পেয়ে যাব আমরা, কেউ যদি না থাকে, এরকম একটা ব্যাপার। এই জন্য ভাই তো আছে। হ্যাঁ, ওই ভাই হলে কি হবে, তাদের কাছে সম্পর্কের কোনো মানে থাকে না, কোনো মূল্যবোধ নেই, আর এরা ধর্মের পথেও চলে না, না সত্যের পথে চলে, এইরকম মানে। আরো একটা ইনসিডেন্ট করেছে, আরো একটা ইনসিডেন্ট করেছে, তাহলে আমি আমার মেয়ের সাথে ঘটা সেকেন্ড ইনসিডেন্টটাতে যাচ্ছি। এবারে 2022 সালে আমি যে বললি যে আমার শ্বশুর বাড়ির লোকজন তো ভালো না, ব্ল্যাক ম্যাজিক করে, আমার সাথে তোমার যে এপিসোডে বলেছিলাম যে আমাকে স্পিরিটে ধরিয়েছিল, ওই যে একটা লম্বা যে ঘটনা ঘটেছিল, ইনসিডেন্ট গুলো ঘটেছিল আমার সাথে, সেই সময় আর কি আমি এইরকম হচ্ছে বলে আমি শ্বশুর বাড়িতে আমি আমার আর জিনিসপত্র মানে আমার জামা কাপড় বলো আর কোনো কিছু আমি ওই রকম আর রাখতাম না। তখন আমি সপ্তাহে একদিন করে থাকতাম, আর আমার মেয়েকেও আমি নিয়ে যেতাম না ওই জন্য শ্বশুর বাড়িতে। ওই জন্য আমি মেয়ের একটা জামা প্যান্ট, আমার যেহেতু একটা শাড়ি একটা জামা এরকম রাখা ছিল, আমি মেয়ের একটা জামা একটা প্যান্ট ওখানে ওর আলমারির মধ্যে আমি রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে কি হবে, একটা রাখছি, এতগুলো তো রাখছি না, থাক। কিন্তু হলে কি হবে, ওর মা ওর ঘরেও ঢোকে, তালা চাবিও খোলে, আলমারির থেকে সবকিছু খুলে, আমি দেখতাম যে আমার যেরকম শাড়ি একদম কাটা থাকতো, ওরও জামাটা আর প্যান্টটা কাটা ছিল। তা আমি সেইটা এইরকম দেখে যে আমার মা বারণ করেছিল বলে আমি ওদের বাড়ির থেকে নিয়ে চলে এসেছিলাম ওই জামা প্যান্টটা। তা এইরকম আমার যখন 2022 সালে ওই পুজোর আগে সময় যে এইটা ভূতে প্রেতের যে ইনসিডেন্টটা হয়েছিল, সেইটার আগের সময় আমার মেয়ের সাথেও এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। পুজোর সময় ও পরবে বললে, ও জামা কাপড় পরবে বলে আমাদের এখানে নাম করা একজন টেলার রয়েছে, ওনার কাছে জামা কাপড় তৈরি করাতে দিতে যাচ্ছিল, আমার মায়ের সাথে যাচ্ছিল। রাস্তাটার দুধারে পুকুর ছিল, আর মধ্যিখান থেকে রাস্তাটা তো আগে কাঁচা রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তাটা ভালো করে দিয়েছে। ওই রাস্তাটার পাশ দিয়ে গেলে বলে লক্ষণের দোকানের পাশ দিয়ে যাওয়ার রাস্তা, ওখান থেকে গিয়ে মামার দোকান যাওয়া যায়, এইরকম জায়গা দিয়ে যেতে হয়। তা সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য কোনো কিছুই ঘটেনি, এটা ঘটাচ্ছিল না। ও সেদিন পার্টিকুলারলি ওই যে জামাটা কেটেছিল কালো রঙের সেই জামাটা আর সেই নস্যি কালারের প্যান্টটা ও পরেছিল, হঠাৎ করে ও মাকে না বলে ওরমটা পরে নিয়েছিল, পরে এবারে যাচ্ছিল মায়ের সাথে সন্ধ্যে 7টার সময় যাচ্ছিল। আর আমার মা ছিল, আমার মায়ের পায়েতে একটুখানি হাঁটে একটু প্রবলেম হয়েছে, ব্যথা হয়েছে বলে আমার মা ধীরে ধীরে চলছিল, আর ও তো বাচ্চা ছেলে মানুষ, ও আগে আগে করে এগিয়ে যাচ্ছিল। দুটো পুকুরের মধ্যখান দিয়ে ও যখন যাচ্ছে, রাস্তায় অল্প অল্প আলো ছিল, অন্ধকারও ছিল, খুব একটা বেশি আলো ছিল না রাস্তাটাতে। তো তখন ও দেখছে যে একটা গলা কাটা, মানে কি বলে স্কন্ধ কাটা স্পিরিট আর কি, আত্মা ভূত এইরকম, মানে সেটা থেকে রক্ত পড়ছে, তার মাথাটা নেই, মাথাটা ছাড়া। মানে ও তো একটা বাচ্চা মানুষ, ও তো দেখে ভয় পেয়ে গেছে খানিকক্ষণের জন্য। মানে ও তখন ও কি করবে, পিছনে যাবে না আগে যাবে, ও কিছুই নিজে বুঝতে পারছে না। কিন্তু তবুও তখন সাহস করে ও তখন হনুমান চালিসা জপ করে, আমি ওকে শিখিয়েছিলাম। ও হনুমান চালিসাটা জব করতে করতে ও একটুখানিকের জন্য তো ও তো থেমে গেছে, মানে তখন তো হার্টবিট বেড়ে গেছে, ও ভয় পেয়ে গেছে, ছেলে মানুষ, ছোট 9 বছর ছিল তখনও। তো তখন ও ভয় পেয়ে গিয়ে তারপরে ভাবছে সামনে এগোতে পারবে না, সামনের দিকেই তো রয়েছে, সামনে তো এগোতে পারবে না, ও পিছনের দিকে ধীরে ধীরে দৌড় মেরেছে। মানে আমার মা ছিল পিছনে, ও পিছনের দিকে দৌড় মেরেছে, গিয়ে আমার মাকে বলছে যে জানো আমি এরকম এরকম দেখছি, আমি ভয় পেয়ে গেছি। তখন আমার মা বলছে, তখন ও তো ছেলে মানুষ, ও ভয় পেয়েছে বলে মা বলছে ঠিক আছে চল, তুই আমার সাথে চল, আমার হাত ধরে চল। তখন আমার মা ওকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তখন সামনে আরো খানিকটা গিয়ে দেখলো যে একটা গাছতলা রয়েছে, গাছতলার সামনে সেই এখনকার দিনে সব গাছতলা গুলো সব বাঁধিয়ে দিয়েছে না, লোকজনের বসার জন্য রক মতন করে দিয়েছে, সেই কয়েকটা ছেলে বসে রয়েছে অন্যদিকে।
আর ও যেটা দেখেছে সম্পূর্ণ অন্য দিকে, অপোজিট দিকে, সেই দিকে কেউ ছিল না। আর তখনও কোনো মানুষজনও দেখতে পায়নি। ও রীতিমতো আর কি ভয় পেয়ে গেছে সেই দিনে। তো সেই দিন ওর সাথে এইরকম ভয়ঙ্কর ইনসিডেন্টটা ঘটলো। আর তখন থেকে আমার সাথেও ইনসিডেন্ট ঘটা আরম্ভ হয়ে গেছিল, এইরকম ধরনের ভয়ের এক্সপিরিয়েন্স। ও বাচ্চা মানুষ কিন্তু ওর সাথে এটা ঘটে গেল। হ্যাঁ, এইরকম। এইটা হলো সেকেন্ড ইনসিডেন্ট ওর হলো ওর সাথে। আচ্ছা, আর তোমার দাদুর সম্ভবত তোমার দাদুর একটা ঘটনা আমাকে বলেছিলে, সেইটা তাহলে তুমি বলো। হ্যাঁ, আমি সেইটা বলছি। আমার থার্ড ইনসিডেন্টটা হলো আমার সাথে নয়, সেটা আর কি আমরা যখন ছোট ছিলাম, ধরো এটা কত সালের কথা বলছি, তখন ধরো 99 সাল, 1999। তখন আমরা হাওড়ায় থাকতাম। তখন আমি ক্লাস 3-4 এরকম একটা কিছুতে পড়তাম। হ্যাঁ, তা আমার মায়ের বাবা আর কি দাদু, আমার দাদু উনি বাংলাদেশের লোক ছিলেন। 63 সালে ওপার বাংলার থেকে এবারে চলে এসেছিলেন। তা দাদু তো জমিদার ফ্যামিলির মানুষ ছিল, অনেক জমি জমা ছিল। দাদু একটা ভুল করেছে, কোনো কিছু বিক্রি টিক্রি না করে চলে এসছে। যাই হোক, ওনার কাকারা ওইসব বিক্রি করে দিয়েছে ওখানে। যেহেতু তখন বিক্রি করলে তাহলে মুসলমানদের বসাবে সামনে, ওই জন্য বিক্রি করেনি। কিন্তু আমার দাদু কিন্তু মানে বাংলাদেশের মানুষ। হ্যাঁ, আর আমার দাদুকে আমরা তখন ছোটবেলায় বলতাম, আমরা নাতি নাতিরা গল্প শুনতে যাইতাম সন্ধ্যেবেলায়। যখন মানে সন্ধ্যেবেলায় হয় না, সেই খেলে ধুলে আসতাম, তারপর বলতাম চপ মুড়ি খাচ্ছি, তখনই পড়তে বসতাম না। তখন তো পড়ার চাপটা কম ছিল, ছোট ছিলাম আর কি। বলতাম একদিন বলতাম যে দাদু ভূতের গল্প বলো, ভূতের গল্প বলো। তা তখন ভূতের গল্প বলো বলতে গেলে তখন দাদু বলছে যে জানিস দিদা ভাই, আমাকে এরকম দিদা ভাই বলে বলতো যে আমরা তো এটা তো শহরে এখন তো থাকছি, আমাদের এখানে তো কারেন্ট রয়েছে, কিন্তু আমি তো বাংলাদেশের মানুষ। তখনকার সময় তো আর কারেন্ট ছিল না, যখন আমার বয়স কম, আমার তখন 25 বছর বয়স। তা সেই সময়কার ঘটনা। তা আমাদের পাশে একজনেরা থাকতো, তা তারা আর কি মানে তখন তো পুরো গ্রাম দেশ, আর লোকের এরকম বড় বড় অট্টালিকাও ছিল না, কোনো কিছু না। তখন মাটির ঘর ছিল মানুষের, মাটির ঘর, উপর হয়তো খড়ের চাল বা অন্য কিছু টিনের চাল এরকম দেয়া ছিল। আর মানুষের জানলা ওই রকম এখনকার মতো বড় বড় জানলা না, মোটামুটি রকমের জানলা। আর মানুষের সকলের ঘরে কি জ্বলতো, কি বলে লম্ফ জ্বলতো, নাহলে হ্যারিকেন জ্বলতো, এইরকম। ওখানে তার কোনো কারেন্টের বন্দোবস্ত ছিল না। আর মানুষের তখন তো মানে চাষাবাদ করে মানুষের দিন কাটতো। মানুষের তখন বেশিরভাগ মানুষ ওখানে গ্রামের দেশের মানুষ তখন চাষাবাদই করতো, গ্রামের লোকেরা। একটা ফ্যামিলিতে 2 ভাই ছিল। বড় ভাই তার বিয়ে হয়ে গেছে, ছোট ভাই তো বিয়ে হয়নি। তার 2 ভাই ছিল, 2 ভাই একই বাড়িতে আর কি থাকে। আর রাত্রিবেলাতে একদিন ওরা চাষাবাদ করে আর কি, একদিন রাত্রিবেলাতে একদিন খেতে বসেছে ওরা। তা বৌদি, বড় ভাইয়ের বউ মানে বৌদি খাবার বেড়ে দিচ্ছে, খাচ্ছে, খেতে খেতে নানা গল্প করছে, কথাবার্তা বলছে। তো তখন বলছি যে দাদা আমাদের তো জমির কাজ তো রয়েছে, যদি সকালবেলায় যদি মানে সূর্য উঠে গেলে তখন তো কাজ করতে তো কষ্ট হয়। যারা দেখবে মাঠের কাজ করে তারা দেখবে ভোর রাত থাকতে থাকতে দেখবে মাঠের কাজ করতে চলে যায়। হ্যাঁ, তো তখন বলছি যে আমরা তাহলে ভোরের বেলা তাহলে, তখন কিন্তু একটুখানি মানে শীত পুরো পড়েনি, একটু শীতের সময় ছিল, মানে শীত আসবো এরকম সময়। তো বলছি যে আমরা 4টের দিকে উঠে তাহলে আমি তোকে ডাকবো, তাহলে তুমি আর আমি মিলে মাঠে গিয়ে মাঠের কাজ করতে যাবো। তো বলছে হ্যাঁ ঠিক আছে ভাই, তাই আমাকে ডাকিস ফোনে, তাহলে আমি তাহলে উঠে তাহলে গিয়ে তোর সাথে যাবো মাঠের কাজ করতে। এই যেমন ভাবে কথাবার্তা হয়েছে বলে তারা খাওয়া দাওয়া করে তারা তখন ঘুমিয়ে পড়েছে। কিন্তু তখনকার দিনে তো সব গ্রাম দেশে সব খারাপ সব আত্মা স্পিরিট সব ঘুরে বেড়াতো, মানুষের কথাবার্তাও শুনে নিত। মানুষের কথাবার্তা শুনে মানুষকে ওইরকম ভাবে ডেকে নিয়ে যেত রাতের বেলা এসে। তো যথারীতি তখন দিনে মানুষ তো অত তো ঘড়ি টড়ি দেখে তো উঠতো না। তখন বলে না যে মোরগ ডাকলে মানুষ বুঝতো যে এই কটা হয়েছে, এইরকম সময়
হয়তো এখনকার মতো মানুষ অত ঘড়ি দেখতো না সবসময়। তো তখন যখন রাত 2:30-3টে ওই রকম সময় তখন ওর ভাই এসে ডাকছে যে ও বৌদি, ও বৌদি। বলছে কি হয়েছে? ও বৌদি ডাকো, দাদাকে ডাকো, জমির কাজে যাবে না? মাঠের কাজে, জমির কাজে যেতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কখন যাবে? নাহলে তো পরে তো বেলা হয়ে যাবে, সূর্য উঠে যাবে। বলছে হ্যাঁ হ্যাঁ তোমার দাদার আমি ডেকে দিচ্ছি। তা ও মানে বউ আর কি, ওয়াইফ আর কি ডেকে দিয়েছে, তার বরকে ডেকে দিয়েছে। তা উঠে তখন ও ছোট ভাইয়ের সাথে ভাবছে ঠিক আছে ভাই ডাকতে এসছে, ছোট ভাইয়ের সাথে মাঠেতে কাজ করতে গেছে। মাঠে জমিতে তারা ফসলের কাজ করছে। তখন অনেক অন্ধকারের মধ্যে গেছে। বলদার একটু সন্দেহ সন্দেহ হচ্ছে, কি হলো? ভোরের দিক হলে তো 4টের দিকও তো মনে হচ্ছে না, অনেক তো অন্ধকারের মধ্যে। আর দেখছে যে মানে ছোট ভাই খুব তাড়াতাড়ি করে কাজ করছে, জমির কাজ খুব তাড়াতাড়ি করে করছে। ভাবছে আমার ভাই তো এত তাড়াতাড়ি করে তো এত কাজ তো করতে পারে না, আমার থেকে যেন অনেক তাড়াতাড়ি করেই আমার ভাই কাজ করছে। বলছে যে তো অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে কাজ করছে দুই ভাই মিলে। হ্যাঁ, ছোট ভাই খুব স্পিডে কাজ করছে। ওর বড় ভাইয়ের একটু সন্দেহ হচ্ছে, ভাবছে ওর ভাই তো এত তাড়াতাড়ি করে কাজ করতে পারে না এত কাজ। 1 ঘন্টা মতো যখন কেটে গেছে তখন ছোট ভাই হয়ে আর কি যে আছে সে বলছে কি, ও দাদা চলো আমরা একটু কুস্তি করি, আমরা একটু কুস্তি করি। তখনকার দিনে এরকম বলতো যে চলো আমরা একটু কুস্তি করি, মাঠে এসছি একটু কুস্তি করি। ভাবছি আমার ভাই, ছোট ভাই, সে তো আমার সাথে এইরকম ব্যবহার কখনো করে না, এইরকম তো কথাবার্তা আমাকে তো বলে না কখনো। আমার ভাই আমাকে বলছে যে আমার সাথে কুস্তি করবে। তখন তার মনে মনে সন্দেহ হচ্ছে যে এইরকম কেন বলছে, আমার ভাই এরকম আচরণ কেন করছে। ইতিমধ্যে হয়েছে কি, ওখানে যে আসল যে ছোট ভাই, সে তো 4:45-4টের কাছাকাছি সময় তার ঘুম ভেঙেছে। সে তখন উঠে তার বৌদির ঘরে এসে নক করেছে। বলছে কি, ও বৌদি, ও বৌদি। বলছে কি ব্যাপার, কি হয়েছে? বলছে কি হলো, তুমি দাদাকে ডেকে দাও, আমরা তো জমিতে কাজ করতে যাবো, দাদা যাবে না? তো বলছে তুমি কি বলছো, তুমি তো এই তো 1 ঘন্টা আগে এলে, তুমি এসে তোমার দাদাকে তুমি ডেকে নিয়ে গেলে, বললে যে দেরি হয়ে যাবে মাঠে কাজ করতে যেতে, জমির কাজেতে যাবো। তুমি তো ডাকলে, তুমি তো নিয়ে গেলে তোমার দাদাকে। বলছে আমি এসে নিয়ে গেছি। বলছে হ্যাঁ। বলছি না কই বৌদি, আমি তো আসিনি, আমি তো এক্ষুনি তো ঘুমের থেকে উঠলাম, আমি তো এক্ষুনি তো ডাকতে এসছি। তখন আর মানে আগেকার দিনের লোক তো, ওদের আর তখন আর বুঝতে আর বাকি থাকেনি যে ওদের সাথে কিটা ঘটেছে। তখন ওর ছোট ভাই তখন দৌড়ে দৌড়ে গেছে, দৌড়ে দৌড়ে যেতে থাক। আর ইতিমধ্যে এই যে ভাইয়ের রূপ ধরে যে এসছে, সেই দাদাকে কুস্তি করার প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যে ওর ভাই দৌড়ে দৌড়ে আসছে, সত্যিকারের যে ভাই সে বলছে কি, ও দাদা ভয় নেই, ও দাদা ভয় নেই, আমি আসছি, আমি আসছি, আমি চলে এসছি, দাদা তুমি ভয় পেও না, আমি চলে এসছি। আমার গায়ে কাটা দিচ্ছে এরকম কথা বলছে। তো বলছে কি যে এইরকম যখন, তখন তো বুঝছে যে ওরা 2 ভাই হয়ে গেছে, এখন বড় ভাই আর ছোট ভাই আসলে যে সে চলে আসছে। তখন ওই যে ভাইয়ের রূপ ধরে যে এসছিল, যে আত্মাটা যে এসছিল, সে ধীরে ধীরে পিছু হটতে হটতে, লম্বা হতে 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 পিছু হটতে হটতে সে মিলিয়ে গেল। তখন মিলিয়ে যেতে তারপরে তো ভাই তখন মানে 2জন চলে এসছে, তো তখন তো পারবে না তাদের সাথে। তাই জন্য একা থাকলে দেখবে ওরা অ্যাটাক করে। যেমন বললো কুস্তি করি, আসে ওই কুস্তি করতে দিয়ে যেত, আর ওর ভাইটা যদি না আসতো তাহলে ওর বড় দাদাকে কিন্তু মেরে ফেলতো ওখানে। ওই যে বললো না যে কুস্তি করি, তারপরে কুস্তি করার নাম করে ওকে ঘাড় মোটকে হোক যেভাবে হোক ওর বড়দাকে কিন্তু মেরে ফেলতো। কিন্তু যখন ওই ছোট ভাইটা এলো তখন ও দেখলো দুজনের তো জোর হবে, আর ওই ছোট ভাইটা সাহসী ছিল। তা আর আসল কথা ওরা পরে বুঝতে পারলো যে ওরা ওই যে রাত্রিবেলায় যে আলোচনা করেছে ওই ওদের ঘরের পাশ দিয়ে, তখনকার তো গ্রাম দেশ, অনেক কিছু এইসব যেত, চলাফেরা করতো। ওরা শুনতে পেয়ে না ওই সুযোগটাকে কাজে লাগিয়েছে। মাঝরাত্রিরে মানে যখন ওরা বলেছে 4টের সময়, আর ওই 2:30-3টের সময় এসে ওইরকম ওকে ডেকে নিয়েছে মেরে ফেলার জন্য। তখনকার দিনে ওইরকম ঘুরে বেড়াতো। তা আমার দাদুর কাছ থেকে এই গল্পটা শুনেছিলাম, মানে এটা সত্যি ঘটনা। মানে আমাদের দাদুর যেখানে বাংলাদেশে যেখানে থাকতো ওইখানে পাশে একজনদের সাথে ওই ফ্যামিলিতে এরকম ঘটেছিল।
সেইটা বললো যে ভূত দেখা আসল সত্যিকারের ভূত তারা দেখেছে। মানুষ একটা তুমি যে ঘটনাটা বললে আমাকে, ওই স্পিরিটটা বড় হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে স্পিরিটটা মানে যখন বলছে ও দাদা আমি আসছি, তখন ও তো আর মানুষ নয়, তখন ওই স্পিরিটটা মানে বড় হতে 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 পিছু হটে গেছে, পিছুতে চলে যাচ্ছে। তখন তো ওর দাদা তো বুঝতে পারলো যে আরে এটা তো আমার ভাই না, আমার ভাই তো আসছে ডাকছে, আমার ভাই যদি হতো তাহলে কি হয়, লম্বা হতে 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 সে পিছু হটে গেল, চলে গেল, মানে সে বন জঙ্গলের মধ্যে গিয়ে মিলিয়ে গেল। ও মানে যখন বললো তখন মানে স্পিরিটটা যাচ্ছিল আর লম্বা হচ্ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিল, যেতে যেতে সে লম্বা হতে হতে সে মানে ওই বন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আর তখন তো ও দাদা তো বুঝতেই পারলো যে আমাকে তাহলে অনেক রাত্রির থাকতে ডেকে এনেছে, মানে একদম যখন মাঝরাত্রি, যখন ডেভিলস আওয়ার, তখন গিয়ে মানে 3টের দিকটা বলে না যে ওই সময়টা সব শয়তানেদের সময়, ওই সময়টা এসে ডেকে নিয়ে চলে গেছে গভীর রাত্রিরে। আর আমার ভাই তো আমাকে কোনোদিন এরকম কুস্তি করার প্রস্তাব করে না, তো তখন বুঝতে পারলো। আর ওর ভাই তো ওর বৌদির কাছ থেকে শুনেই বুঝতে পেরেছে যে আমার দাদার সাথে খারাপ কিছু ঘটেছে, ওই জন্য সে দৌড়ে এসছে আর চিৎকার করতে করতে এসছে যে দাদা আমি আসছি, তোমার ভয় নেই, আমি আসছি, চলে এসছি, তোমার ভয় নেই। এইটা বলতে বলতে এলো। তো এই হলো ব্যাপার। তা গ্রাম দেশে আগেকার দিনে ওইরকম হতো, লোকে মানে এরকম মানে বলে যে স্পিরিট কারোর মধ্যে ধরে এসে মানে সেরকম কি বলবো, কারো রূপ ধরে এসে ওই রকম লড়াইও করতো। মানে আগেকার দিনের মানুষরা ওখানে বাংলাদেশের ক্ষেত্রে ওরা দেখেছে ভূতের সাথে, মানে সেই যদি বলে যে লড়াই হয় সেরকমও করে। আমি শুনেছি এগুলো, এগুলোকে মেইনলি যেটা বলে সেটা হচ্ছে নিশির ডাক, আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, নিশির ডাক। আমাদেরকে যেমন ছোটবেলায় মা বলতো, মানে আমরা যদি বলতাম না যে মা কাল সকালে ডেকে দিও, তখন মা বলতো যে ডাকতে বললি ঠিক আছে, বাট কাল কথাটা উচ্চারণ করবি না, এই বিষয়টা আমাদেরকে বলতো। তো ওরকম হলে নাকি নিশির ডাক, নিশি ডেকে নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ডেকে নিয়ে, ওই নিশির ডাকে মানে ডেকে নিয়ে তো চলে গেল। ওর ভাই যদি না আসতো তাহলে ওর দাদাকে আর কেউ বাঁচাতে পারতো না। ও যে কুস্তি করবো বলেছিল তখনই তাহলে মেরে ফেলে দিত। যেই কুস্তি করতে যেত ব্যাস। তো ও ওইটা মেরে ফেলার জন্যই ও ডেকেছিল যে কুস্তি করি এসো, ওইটা কুস্তির ছলে মেরে ফেলবে বলে এইভাবে ডেকে নিয়ে গেছিল। এই ঘটনাগুলো মানে গায়ে কাটা দেবে একদম, এরকম ঘটনাগুলো। আমার এগুলো ঘটনা সত্যি কথা, এগুলো একদম মানে প্র্যাকটিক্যাল ঘটনা, এবং এই ঘটনাগুলো শুনলে না সত্যি কথা বলতে এই ঠাকুমা দাদুদের কথাই মনে পড়ে। এখন তো আমরা প্রচুর ঘটনা শুনি। যদি তুমি ঠাকুমা দাদুদের ঘটনা যদি বলো, আমার দাদু আরেকটাও ঘটনা বলেছে, মানে এটা ওখানে হয়েছে, মানে আমি বলবো কি? বলো বলো বলো। হ্যাঁ, মানে কি বলবো, আমার দাদু নিজে বলেছে যে তখনকার দিনে এক একটা লোক এমন পালোয়ান ছিল যে মানে ভূতের সাথে লড়াই করতো। এইরকম মানে হয়েছে কি, হয়তো খুব ঝড় বাদলার দিনে কেউ মারা গেছে, আর তখনকার দিনে তো সেই ইলেকট্রিক চুল্লি বুল্লি কিছুই ছিল না। মানে কিছু কিছু তখনকার দিনে সব লোকে কিন্তু ওই শ্মশানের কাজে কিন্তু যেতেও চাইতো না, সব লোক যেতে চাইতো না। যারা সাহসী লোক তাদেরকে, আর একটা খাটকে তো 4-5 জনকে তো ধরে তুলে নিয়ে যেতেই হতো। আর বলে যে মরার খাট ছেড়ে যেতে নেই, এটা বলে না যে মরে গেলে তার খাটটাকে কাউকে ধরে রাখতে হয়, যে যতক্ষণ ধরে তাকে না পোড়াবে ততক্ষণ ধরে ছেড়ে দিতে নেই। এইবারে কি হয়েছে, মানে তখনকার দিনে এইরকম এত মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটেছিল যে একটা লোক, একজন কেউ মারা গেছিল, সাহসী লোকেরা মিলে আর কিছু লোকেরা মিলে, সেদিন ওই বাংলাদেশেরই ঘটনা বলছি, আমার দাদু বলেছিল এটা সত্যি ঘটনা, তারা বেরিয়েছিল, মানে তারা তাকে পোড়াবার জন্য নিয়ে গেছে, শ্মশানে নিয়ে গেছে। ইতিমধ্যে কি হয়েছে, ঝেপে বৃষ্টি নামছে, মেঘ ডাকতে ডাকতে। সবাই কি করবে, সবাই তো ভিজে যাবে বলে যে যেখানে পেয়েছে, গাছতলায় হোক অমুক তলায় হোক কোথায় হোক গিয়ে যে যা সেটার আশ্রয় নিয়েছে। এইবারে ধরো 10-15 মিনিট পরে যখন বৃষ্টিটা যখন থেমেছে, তখন সবাই এসে মরা খাটের সামনে এসে দেখে মরা গায়েব হয়ে গেছে। মরার খাটেতে আর নেই, মরা গায়েব হয়ে গেছে। মরা মানুষকে সবাই তখন খুঁজে বেড়াচ্ছে, জানো,
সবাই তখন সবাই খুঁজে বেড়াচ্ছে মরা মানুষকে, আর সব সাহসী মানুষরা গেছে। এবারে তারা তো আর ভয় পেয়ে সরে গেছিল না, তারা বৃষ্টির জন্য সরে গেছিল, মরার খাট ছেড়ে সরে যেতেনি। সত্যি ঘটনা। এবারে বলছি যে আমার দাদু বলছে যে কি মনে করে তখনকার দিনে মানুষের এত সাহস ছিল না, মানুষ যেমন সত্যি কথা বলতো, মানুষ যেমন ভালো মন্দ খেত, যেমন সব খাঁটি জিনিস খেত, মানুষের সেরকম সাহস ছিল প্রচুর এক একজন মানুষের। তখন দেখে কি যে এটা সত্যি ঘটনা, মানে মরা লাফ দিয়ে কোন গাছের ডালে গিয়ে বসে আছে, বুঝেছো? তখন যারা সাহসী লোক 4-5 জন লোক, কিভাবে ঘটেছে এটা জানা যায়নি আদৌ যে কিভাবে এটা হলো, কিন্তু হয়েছে কোনোভাবে। বলে না যে কোনো মৃত ব্যক্তিকে যদি রাখে, যদি শ্মশান ঘাটে, ওটা হয়তো তার স্পিরিট হয়তো আসেনি, কিন্তু অন্য কোনো খারাপ কোনো কিছুর একটা আত্মা এসে ওই শরীরের মধ্যে ভর করে সে গাছে ডালে উঠে গেছে। হ্যাঁ, অন্ধকারের মধ্যে সবাই তখন খুঁজে বেড়াচ্ছে যে মরা পড়বে বলে মরা কোথায় গেল। তখন সত্যি ঘটনা এটা, মানে মানুষ মানে ভূতের সাথে রীতিমতো লড়াই করেছে, মানে তার দুটো পা ধরে টেনে হিঁচড়ে মরাকে নামিয়ে বলে যে একে এমনি আর পোড়ালে চলবে না। তখন তাকে কেটে 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 কত টুকরো করে তবে মরাকে পুড়িয়েছে, জানো? বাপরে, এইরকম ঘটনা ঘটেছিল। এটাও দাদু নিজের জানা একদম সত্যি ঘটনা, এবং এটা বাংলাদেশের ঘটনা। আমাদেরকে দাদু ছোটবেলায় আমাদেরকে বলতো যে এটা গল্প কথা না, এটা সত্যি কথা। তখনকার দিনে মানুষের এইরকম সাহস ছিল যে তারা ভূতের সাথে রীতিমতো লড়াই করে ওই মরাকে টেনে নিয়ে এলো। মানে হয় না যে মরার খাট ছেড়ে চলে গেলে বলে না অশুভ হয়ে যায়, মরার খাট ছেড়ে চলে গেছে, ওইখানে তো শ্মশানেই তো ওইসব শেষকৃত্য করা হয়, পোড়ানো হয়। তো নিশ্চয়ই কোনো স্পিরিট ছিল, কোনো খারাপ স্পিরিট ছিল, যেটা ওর মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এবারে দেখবে কিভাবে যে কারোর কোনো একটা আত্মা নিশ্চয়ই গেছে, নাহলে তো একটা মরা তো উঠতে পারে না সায়েন্টিফিক্যালি, ঠিক আছে? ওই শরীরের মধ্যে গেছে, ও ওইরকম বড় গাছের উপরে গিয়ে বসে আছে। তখন তার পা ধরে টেনে বললো এই মরাকে এমনি ভাবে পোড়ালে হবে না, কোনো দোষ হয়েছে, কিছু হয়েছে, কাটতে হবে, কুড়ুল দিয়ে কেটে তবে সেই মরাকে পুড়িয়েছে। এইরকম করেছে। মানে এইগুলো শুনলে গায়ে কাটা দেবে, কিন্তু এই দুটো একদম সত্যি ঘটনা। তখনকার দিনে মানুষ খুব সাহসী ছিল। সে তো বুঝেছি, কি অবাক করা বিষয়। হ্যাঁ, অবাক করা বিষয় তো। আমরা যখন শুনেছি না তখন আমরাও তখন অবাক হয়ে গেছি, বলছি দাদু এরকম হতো? বলছে হ্যাঁ একদম সত্যি ঘটনা, এইরকম হয়েছে। তখনকার দিনে ওই রকম উল্টো সিধে হতো বলে অনেক ঘটনা, ওই জন্য যারা সাহসী ছিল তাদেরকে নিয়ে ওই রকম শ্মশানে যেত কাজ করতে। কেন কি কখনো বৃষ্টি বাদলা আসতে পারে, কেউ ভয় পেতে পারে, কোনো কিছু এরকম উল্টো পাল্টা ঘটনা ঘটে যেতে পারে, ওই জন্য 4-5 জন সাহসী লোককে নিয়ে যেত, যে যারা এইসবে কোনো পরোয়া করে না, ভয় করে না। মানে তারা ভূতের সাথে রীতিমতো লড়াই করেছে, ভূতকে টেনে ধরে নামিয়েছে। ভূতকে একদম নামিয়ে মানে ভাবছে যে যদি এমনি এমনি পোড়াই, যদি আবার যদি কিছু একটা সমস্যা হয় তার থেকে কেটে পোড়াবো। এমনি পোড়ানো না, কেটে পুড়িয়ে দিল। ভাবতে পারছো? হ্যাঁ, এইরকম দুটো মানে ডেঞ্জারাস ঘটনা ওখানকার শুনেছি, একদম সত্যি। এই হলো আমার ইনসিডেন্ট। এগুলো কিন্তু একদম সত্যি ঘটনা, এগুলো কিন্তু একটাও বানানো ঘটনা না। আমার জীবনের ঘটনাটা যেরকম সত্যি, ওইরকম আমার দাদু যে বলেছে এই ঘটনাগুলো পুরো সত্যি। 100 আমার মেয়ের সাথে যে ঘটেছে এগুলো তো আমি তো নিজে ভুক্তভোগী না। যেটা আমি বললাম যে ফার্স্ট টাইম যে বললাম আমার শ্বশুর বাড়ির থেকে করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। হ্যাঁ, টিকটিকিও টিকটিক করলো, দেখো একদম সত্যি কথা। মানে খনার বচনে আছে না টিকটিকি, মানে টিকটিকি কোনো একটা সত্যি কথা হলে আমরা এগুলো কিন্তু মানি। টিকটিকিও টিকটিক করলো, একদম সত্যি ঘটনা এগুলো। সেটাই সবথেকে বেশি অবাক হলো শ্মশানের ঘটনাটা শুনে। তাই হ্যাঁ, এই সত্যিকারে এই ঘটনাটা শুনে আমরাও খুব অবাক হয়ে গেছিলাম। কিন্তু আমার দাদু বললো যে না, তখনকার দিনে ওইরকম ছিল। আমার দাদুরা যখন জোয়ান, মানে যখন 20-25 বছর বয়স, তখনকার সময়, মানে তখন দাদুরা হয়তো জোয়ান, কিন্তু যে ব্যক্তিগুলো যাচ্ছে যারা ওরকম, তাদের হয়তো 40-45 বছর বয়স। তারা তখন দাদুদের তুলনায় একটু বয়স্ক লোক ছিল তারা, যারা ওই কাজগুলো করেছে। তাদের ওই রকম সাহসী লোকেদের তখন নিয়ে যাওয়া হতো, এবং ওই রকম ঘটনা একটা ঘটেছিল। বুঝেছি।
বাপরে। হ্যাঁ, যাই হোক দিদি, এই ঘটনাটা শুনে আমরাও অবাক হয়ে গেছিলাম যে বাবা, মানে সে ভূতের সাথে লড়াই করা। আমি তো শুনে রীতিমতো অবাক হলাম। যাই হোক দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাকেও অনেক ধন্যবাদ ভাই। আর আমি বলি আমার শ্রোতাদের জন্য যে আজকে আমার গলায় একটু প্রবলেম ছিল, গলায় একটু ব্যথা ছিল, যদি একটুখানি শোনায় যদি সমস্যা হয় তাহলে একটুখানি ভুল ত্রুটি মার্জনা করে নেবে প্লিজ। হ্যাঁ, এইটাই ভালো ছিল। আর খুব ভালো লাগছে যে, আর আমি চাই যে তোমার চ্যানেলটা আরো ভালো গ্রো করুক, আর আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য তোমাকেও থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ গো। শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো আজকের মতন এখানে শেষ করছি। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দাও। ভালো থেকো। গুড নাইট।